ইন্ডাস্ট্রির প্রতি আমার এক ধরনের দায় থাকে। আমাদের এখান থেকে যে কাজগুলো এখন হচ্ছে অনেক কাজই কিন্তু বিশ্বমানের। আমরা কিছু হলেই ভারতের অনুসরণ করি বা সমালোচনা করি। ভারতের অনেকগুলো চ্যানেলে আছে দেখবেন 7টা-8টা ভাষায় সাবটাইটেল দিয়ে ওরা দেখায় বা ডাবিং করে দেখায়। আমরা কেন সেই অপশনটা করতে পারছি না? মানুষকে হলে নিতে পারাটাই একটা বড় ব্যাপার। আমি একটা সিনেমা করে যতটুকু দর্শকের কাছে পৌঁছতে না পারছি, এখন একটা ওটিটির কাজ করে কিন্তু তার চেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছতে পারছি। বিশ্বমানের চিন্তাটা এখন করতে হবে। আমরা এখন আর শুধু আমি আমার বাঙালি দর্শকদের জন্য, বাংলাদেশের দর্শকদের জন্য, ওদের জন্য তো ইউটিউব কন্টেন্ট আছে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। দর্শক সঙ্গে আছি আমি মৌসুমীমু এবং আমার সঙ্গে আজিনী রয়েছেন। দর্শক তার সঙ্গে আড্ডা দিতে গেলে জমে একদম ক্ষীর হয়ে যায় এবং এই মানুষটিকে নিয়ে বলতে গেলে বলতে হবে যে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র তিন মাধ্যমেরই অত্যন্ত গুণী এবং দক্ষ একজন অভিনয় শিল্পী এবং অভিনয় দক্ষতা দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তার ঝুলিতে রয়েছে চমৎকার সব কাজ। একই সাথে দর্শক এই মানুষটির সেন্স অফ হিউমার অন্যরকম এবং সেই মানুষের সঙ্গে গল্প করতে বসলে তার মঞ্চের জীবন, তার ব্যক্তি জীবন, তার বন্ধু মহল এবং সব জায়গায় তিনি কিন্তু চমৎকার একটা নামেও পরিচিত। সেই প্রসঙ্গে না হয় আমি পরে যাব। দর্শক কথা বলবো তার সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন দক্ষ অভিনয় শিল্পী, আমাদের ভীষণ ভালোবাসার শতাব্দী ওয়াদুদ। কেমন আছেন? ঠিকঠাক, আপনি কেমন আছেন? খুব ভালো, অনেকদিন পর আবার দেখা হলো। আপনি বললে আমি একটু বিব্রত বোধ করি। এটা মানে হ্যাঁ, অরিয়ারে না বললে আমি খুশি হব। সময় কেমন যাচ্ছে? সময় যদিও খুব অস্থির, বাট অস্থির সময়ে নিজের কাজ, পরিবার, দেশ এবং মানুষ সবাইকে নিয়ে আসলে কেমন আছেন? সবাইকে নিয়ে বলতে গেলে অস্থির সময়ে আমিও আর 10টা মানুষের মতোই অস্থির। আর যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ, সেহেতু এখন মনে হয়েছে নিজেকে বেশ কিছু সময় দিতে পেরেছি। বেশ কিছুদিন বই পড়া হয়েছে, মুভি দেখা হয়েছে, বাসায় পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো হয়েছে। এইসব নিয়ে আছি। আর সারা বিশ্ব জুড়েই তো এক ধরনের অস্থিরতা, তো ওগুলোর বাইরে আমরা ওনার আমাদের দেশে যেটা হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে হ্যাঁ, অস্থির সময়ে যতটা সুস্থ থাকা যায় মানসিকভাবে, শারীরিকভাবে, একটা পজিটিভ ভাইব সবার মাঝে দেয়া যায়, সেটাই বোধহয় আমাদের চেষ্টা করছি। একদম আমি কাজ দিয়ে শুরু করতে চাই, একদম পেছনে ফিরে যাব। মানে 3 ভাই এবং 3জন যখন একসঙ্গে এক বাসাতে থাকা হয়, বাবা মায়ের ভীষণ আদরের এবং বড় সন্তান হিসেবে আমার মনে হয় আদরটা আপনি হয়তো বেশি পেয়েছেন, কোথাও আবার শাসনটা আপনি বেশি পেয়েছেন। আসলে সিনারিওটা কেমন ছিল? আমার বাসার সিনারিওটা ছিল, আমি যেমন আমার মানে হ্যাঁ বংশের বড় ছেলে বলতে যেটা বলছে, বড় ছেলে, হ্যাঁ, আমার বাবার প্রথম সন্তান। আবার মার দিক থেকেও আমি কিন্তু ওই ফ্যামিলির প্রথম সন্তান। আচ্ছা, সো আদরে হ্যাঁ মাথায় ওঠানোর যে ব্যাপারটা আমার ক্ষেত্রে পুরোপুরিটা হয়েছে। আমি আমার চাচা, মামা, খালু, ফুপা সবার আদর পেয়েছি, দাদা দাদি, নানা নানি। এবং আমি বলতে দ্বিধা নেই, আমার কাজিনরা বা ভাই বোনরা শুনলে হয়তো রাগ করতে পারে যে ওদের চাইতে আমি আদরটা সবসময় বেশি পেয়েছি। আমারও তাই ধারণা, বড়রা একটু বেশি আদর পায়। হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় প্রিভিলেজ অবশ্যই, এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে যে দোষটা আমার কিন্তু গিয়ে পড়েছে অন্যের কাঁধে, না ওটা করতেই পারে না, না আমি তখন চুপচাপ, যখন অন্যদিকে যাচ্ছে তখন আমি কি করবো। আর আমরা 3 ভাই, বাবা আমার খুব ইচ্ছা ছিল আমাদের জন্য একটা বোন হয়, তো আল্লাহ যেহেতু দেননি, তো আমরা 3 ভাই কিন্তু খুব আদর পেয়ে বড় হয়েছি। একদম, এই জন্য আমার মনে হয় যে ছোট ভাইয়ের নাম অদিতি, যে ডাক নাম, আমার মনে হয় এটা ইচ্ছা করে রাখা হয়েছে, কারণ মেয়েদের নামও কিন্তু অদিতি হয়। বাট সবচেয়ে বেশি বকাকে খেত মানে মেজু ভাই নাকি ছোট ভাই? সমাপ্তি, কারণ সমাপ্তি ছিল মানে খুব দুর্দান্ত এবং মাঝখানে পড়ে গেছে। আর ওর হয়েছে যে আমি ওর চেয়ে 4 বছর বড়, কিন্তু ও আমার বন্ধুদের, আমরা কলোনিতে যেহেতু বেড়ে উঠেছি, খেলাধুলা সব একসাথে, ও আমার বন্ধুদের তুই তুই করে বলতো। একটা সার্টেন এজ পর্যন্ত তুই তুই করে বললে কিন্তু সবাই কেউ মাইন্ড করে না, কিন্তু যখন আমি 9-10-এ উঠে যাই, আমাদের ওই সময়টা এটা কিন্তু একটা ফ্যাক্টর ছিল যে আমি 10 নিউ 10 না ওল্ড 10, আমাদের সময় কিন্তু একটা কালচার ছিল, এখন এটা নাই। কিন্তু সমাপ্তির সাথে ওদের মারামারি লেগে যেত। সমাপ্তি তোর ছোটবেলা থেকে তুই বলছি, তোকে এখন আপনি বলতে হবে মানে কি? তুই তো তোকে আমি আপনি বলবো কেন? তো এই টাইপের ঘটনা, তারপর মারামারি, সবকিছু মিলে সমা বকা খেয়েছে বেশি। বকা, মার। তাকে কি সবাই আদর করে সমা ডাকে? আপনাকে কি ডাকে? আমাকে তো বাসায় মানে শতাব্দী নামেই ডাকে, কিন্তু বন্ধুরা আদর করে কাছের ফ্রেন্ডসরা সতু বলে। আমার মনে আছে যে এর আগে হচ্ছে সুমি আপা আমাকে একটা ইন্টারভিউতে এটা বলেছিলেন, আমি আপনাকে বলেছিলাম এর আগে একটা ইন্টারভিউতে। একটু যদি অন্য গল্পে যাই, এই যে মঞ্চে অভিনয় করবেন এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতির মধ্য দিয়ে যে বেড়ে ওঠা, এই কালচারটা বাড়িতে কিভাবে আসলে শুরুটা হয়? যে বাবা মার সাথে চলতে চলতে, মানে তখন কি বই পড়তে বেশি উদ্বুদ্ধ করতেন নাকি বাবা মার সঙ্গে অনেক ক্লাসিক সিনেমা দেখা হতো? না, আমাদের বাসায় এক ধরনের কালচার ছিল, আমার
বাবাও টুকটাক অভিনয় করেছেন তার একদম স্কুল লাইফে। তারপর আমাদের বাসা থেকে কখনো এটা মানা করা হয়নি, বা বাসায় ছোটবেলা থেকেই দেখেছি একটা ভালো মানের লাইব্রেরি আছে যেখানে আপনি সত্যজিৎ রায় থেকে শুরু করে অনেক কিছু আপনি পড়তে পারছেন। শরৎচন্দ্র ওই সময় যে বইগুলো অ্যাভেলেবেল ছিল, এখনকার মতো তো না, এখন তো চাইলেই হাতের নাগালে সবকিছু। তারপর মুভি দেখার এক ধরনের ট্রেন্ড ছিল, যেমন রেইনবো ফিল্ম সোসাইটি বাংলাদেশে যারা এখন ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করে, বাবা ওটার ফাউন্ডার মেম্বারদের একজন ছিলেন। সো আমরা ছোটবেলা থেকেই ইন্ডিয়ান হাই কমিশনে যেহেতু ফাউন্ডার মেম্বার, ওখানে ফেস্টিভ্যাল হতো, মুভি ফেস্টিভ্যাল হতো, ওখানে নিয়ে যেত। তখন তো আসলে এত বুঝি বা বুঝবো ওরকম কোনো ব্যাপার না, বাবা আমার সাথে যেতাম। আর ধানমন্ডি 2 নম্বর রোডে ছিল ইন্ডিয়ান হাই কমিশন, বাইরে একটা সুন্দর স্পেস ছিল, আমরা বাচ্চারা যারা অপুর সংসার, আমি তখন কি দেখবো কি বুঝবো, ওই বাইরে আমরা ওই সময়টা খেলতাম। আবার আমাদের বলে দেওয়া হতো আজকে কিন্তু মজার সিনেমা, হীরক রাজার দেশে, গোপীগাইন বাঘাবাইন এরকম দেখানো হবে। তা ওইগুলো দেখে দেখে এক ধরনের বেড়ে ওঠা। তারপরে ছোট চাচা যিনি, উনি তো থিয়েটারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তার একটা নাটকের দল ছিল, তো ওইখানেই আমার অভিনয় শুরু। আরেকটা কথা না বললেই না, আমরা গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে বেড়ে উঠেছি। তখন না সমস্ত হাই কমিশনগুলো ধানমন্ডি 8-9 এই এলাকাটাতেই ছিল, এবং ওদের ওইখানে বই পড়ার ব্যাপার ছিল, তারপরে মুভি দেখানোর ব্যাপার ছিল। যেমন আমরা সোভিয়েত কালচারাল সেন্টার বলছি, তখন কিন্তু রাশিয়ান কালচারাল সেন্টার না, সোভিয়েত কালচারাল সেন্টার। প্রতি সপ্তাহে বাচ্চাদের মুভি দেখানো তো 2 দিন, শনিবার রবিবার বিকেল 4টা থেকে। আমরা স্কুল শেষ করে এসে দেখতে যেতাম, ওখানে ফ্রি বই পড়তে দেওয়া হতো। তারপর ইরানিয়ান কালচারাল সেন্টার, গ্যাটে ইনস্টিটিউট, আলিয়ান্স প্রসেস ছিল আরেকটু এইদিকে। তো ওই একটা পরিমণ্ডলই হয়তো বেড়ে ওঠার কারণে আজকে আমি এরকম। হ্যাঁ, এটা বলতেই হবে। আমি যদি কাজের প্রসঙ্গে চলে আসি, অনেক কাজ, মানে সেই কাজ নিয়ে আমি, যেমন গেরিলার জন্য আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, জীবনঢুলির কথা যদি আলাদা করে বলি, আমাকে আমার প্রডিউসার খুব করে বলেছে যে এটা নিয়ে তুমি আলাদা কথা বলবে, এটা একটা অসাধারণ চলচ্চিত্র, এবং আরো অনেক অনেক কাজ। সো নিজের যদি সেরা 5টি কাজের কথা বলতে বলি, যে কাজগুলো আপনার জীবনে একটা মানে অন্যরকম মাত্রা তৈরি করে দিয়েছে, তাহলে কোন কাজগুলোর কথা আসবে? অবশ্যই গেরিলা আসবে। হ্যাঁ, এখনো পর্যন্ত যা করেছি তার মধ্যে গেরিলা আসবে, জীবনঢুলি আসবে, তারপরে ঢাকা অ্যাটাক আমার পছন্দের একটা কাজ। আমার দিক থেকে যদি বলেন, আমি অজ্ঞাতনামাকেও রাখবো, অজ্ঞাতনামাকেও আমি রাখতে চাই। আর 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 কি, আর হচ্ছে ফিরে এসো বেহুলা বলে একটা সিনেমা করেছিলাম আমরা, তানিম নূর ওটা ডিরেকশন দিয়েছিলেন। ওই সিনেমাটায় মানে ওই সময়ে বা এখনো যদি বলেন, বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্টররা যারা ছিলেন তারা ওখানে অভিনয় করেছেন। যেমন আমি যদি শুরুতেই বলি, আমাদের প্রয়াত হুমায়ুন ফরিদি, তারপরে রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়া হাসান, তারপর দিনারও ছিল, আমি ছিলাম। মানে সবাই মিলে একটা সিন ছিল এরকম যে আমরা সবাই এক ফ্রেমে, রাশিয়ান কালচারাল সেন্টারে ওটার শুটিংটা হয়েছে না। হ্যাঁ, ভাবা যায় না, মানে এই মানুষগুলো এক ফ্রেমে, এটা আসলে এই ফ্রেমটার যে কত মূল্য, এটা অমূল্য, এটা বলে বোঝানো যাবে না। সিনেমাটা বাংলাদেশের ওইভাবে চলেনি, হয়তো আমি আমাদের ব্যর্থতা। এটা যেমন আমি যদি, আপনি আমাকে জিজ্ঞেস করেন তৌকির ভাইয়ের নির্মিত, মানে আমার কাছে মনে হয় যে সেরা একদম প্রথমে দুইটা সিনেমার কথা যদি আমি বলি, তাহলে আমি ওখানে অজ্ঞাতনামাকে রাখবো। মানে আমার এত পছন্দের একটা চলচ্চিত্র, আমার খুব পছন্দ। আরেকটা চলচ্চিত্রের কথা বলতে চাই, যদি ওটা আমরা রিলিজ করতে পারিনি, ফুলকুমার বলে একটা মুভি করেছিলাম, ওটা ডিরেকশন দিয়েছিল আশিক মুস্তফা, আর চিত্রনাট্য করেছিল আমাদের নুরুল আলম আতিক। ওইটা দেখা শহীদুল জহিরের একটা গল্প থেকে ওটা করা, আমার দেখা বাংলাদেশের সবচেয়ে এন্টারটেইনিং মুভি। আমি নিজে অভিনয় করেছি বলে না, আমার দেখা সবচেয়ে এন্টারটেইনিং মুভি ওইটা। গান টান কিছু ছিল না, কিন্তু নাচ গান কিছু নেই, একটা মহল্লার গল্প। আসার অপেক্ষায় আছে যে দুটো চলচ্চিত্র, একটা তো ফুটবল 71, আর একটা হচ্ছে মুক্তির ছোট গল্প। দুটো কিন্তু মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, কারণ ফুটবল 71ও সেই স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে। হ্যাঁ, এই প্রসঙ্গে যদি একটু যাই আমি, কবে আসতে পারে, যেহেতু দেশের পরিস্থিতি এখন খুবই অস্থির, সেটা একটা প্রসঙ্গ, তারপরেও কি বলতে চাইবেন আসলে? না, আমার সাথে লাস্ট অফ মানে টিমের যখন কথা হয়েছে, তখন আমরা টার্গেট করেছিলাম যে ডিসেম্বর নাগাদ, আমরা যদি 16 ডিসেম্বর আছে, মানে বিজয় দিবসে যদি আমরা রিলিজ করতে পারি, কিন্তু এখন মনে হচ্ছে সেটা সম্ভব হয়ে উঠবে না। সো আগামী মার্চে হয়তো যাবে, এটা আমরা একটা বিশেষ মাসেই আমরা মুভিটা রিলিজ করতে চাই। আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে একটি মানে সিনেমা নির্মিত হয়েছে, সেটার প্রসঙ্গে যদি একটু আপনার সাথে কথা বলি। আগরতলার ষড়যন্ত্র মামলা, আসলে যেটা বলবো, আমাদের মুক্তিযুদ্ধের মুভমেন্টটা যদি আমি বলি, শুরু হয়েছিল কিন্তু 52 থেকে, তারপর 66, 69 পরে, মানে 66 থেকে এক ধরনের মুভমেন্ট শুরু হয়েছিল, গণ অভ্যুত্থান, যে কি হতে পারে। তা আগরতলা ষড়যন্ত্র মামলা একটা মুভমেন্ট কিন্তু সত্যি এদিক থেকে তৈরি হয়েছিল, যে আমরা এরকম একটা ব্যাপার ঘটবো, কিন্তু কিছু মিথ্যা কিছু সত্য দিয়ে ইতিহাস যারা নির্মাণ করেন, ইতিহাস যারা লেখে, তারা ভুলভাবে গাইড করেছিল।
তাই এখন আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে আমরা যে কাজটা করেছি, মোজাম্মেল হক বলে একজন ভদ্রলোক ছিলেন, তার মাথায় প্রথম আসে যে এরকম একটা বিদ্রোহ যদি করা যেতে পারে, আমরা ক্যান্টনমেন্টগুলো অ্যাটাক করলে, আমাদের এই বঙ্গের ক্যান্টনমেন্টগুলো অ্যাটাক করলে তাহলে একটা কিছু আমরা করতে পারি। কিন্তু আমরা তো করছি হলো সশস্ত্র বিপ্লব, কিন্তু সাথে তো আমাদের একজন পলিটিক্যাল লিডার লাগবে। এই 7 কোটি 7.5 কোটি মানুষকে কার কথা শুনবেন? তখন এরা যে বঙ্গবন্ধুর শরণাপন্ন হন যে আমরা কি করতে পারি, আমরা এরকম চাই। তারপরে এটা নিয়ে আরো ঘটনা দুর্ঘটনা, তারপরে অনেকে ধরা পড়ে যায়। বঙ্গবন্ধু এক জায়গা থেকে এখান থেকে করাচি যায় এক মিটিং এর জন্য, সেখানে এই টিমটার কারো কারো পোস্টিং থাকে করাচিতে, ওরা তখন ছদ্মবেশ নিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করেন। বঙ্গবন্ধুকে এয়ারপোর্টে যাওয়ার কথা, ওদের ইন্টেলিজেন্স বঙ্গবন্ধুকে ফলো করে, সেখানে বঙ্গবন্ধু আবার ট্যাক্সি চেঞ্জ করে দেখা করতে আসে মোজাম্মেলের বাসায়। তো এরকম অনেক ঘটনার মধ্যে দিয়ে কাজটি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক অধিদপ্তর এই কাজটির পেছনে আছেন, সকাল আহমেদ এটা ডিরেকশন দিয়েছেন। একটা ভালো ইতিহাস নির্ভর একটা কাজ হয়েছে। প্রথম সিনেমা হতে যাচ্ছে এরকম কিছু, কারণ তিনি তো সব মানে আমাদের জন্য টেলিভিশনে নাটক বানান, কখনো সিনেমা করেনি। তাহলে এটা চমৎকার একটি কাজ হবে বলে আশা করি। একটু জীবনঢুলির গল্প শুনবো। জীবনঢুলির সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া আসলে কিভাবে? জীবনঢুলি একদিন উত্তম গুহ ফোন করলেন যে এই তানভীর মোকাম্মেল তোমার সাথে দেখা করবেন। আমি বলি বাবা, তানভীর ভাই আমার সাথে দেখা করেন, বড় ডিরেক্টর, বড় মানুষ, আর উনি তো মোটামুটি ছোটখাটো একটা কি বলবো মানে এনসাইক্লোপিডিয়া। তানভীর ভাই সিনেমার ব্যাপারে আপনি যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে যান, তানভীর ভাই জানে সেটা। তা আমি গেলাম তানভীরের সাথে দেখা করতে, বললো যে এরকম একটা সিনেমা এরকম করতে হবে জীবনঢুলি। আমি তো ভাই আমি তো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না, কারণ আমাদের এখনো 6 মাস সময় আছে শুট শুরু করার, তোমাকে এটা শিখে নিতে হবে। আপনি কি শিখতে পেরেছিলেন ঠিকঠাক মতো? কারণ আমরা দেখেছি সেটা, আমরা শিখতে পেরেছিলাম। তারপরে আমাকে বলা হলো যে তুমি আরো 10 দিন পরে আসো, স্ক্রিপ্ট এখনো রিডিং চলছে। তাই স্ক্রিপ্ট রিডিং করলাম, বিভিন্ন ক্যারেক্টার্স আসছে, এবং ম্যাক্সিমাম দিকটাই আমার উপস্থিত থাকতে হতো, কারণ বিভিন্ন চরিত্রগুলো আসছে, সিলেক্ট করতে হতো। তখন তো মজায় মজায়, কিন্তু পরে বুঝেছি যে কাজটা করতে কষ্ট। একদিন একটা ঢাক কিনে দেওয়া হলো আমাকে, মোটামুটি 14-15 কেজি ওজন, বললে এটা বাসায় নিয়ে যাও। আর প্রথম 2-3 দিন একটা লোক আসলো যশোর থেকে, হিরেন্দা বলে এক ভদ্রলোক, উনি হলো ওটা শেখায়। তা আমি তখন মোটামুটি ভিডিও করে এনে 4-5টা তাল, মানে সব তাল তো শেখা সম্ভব না, নিয়ে আসলাম বাসায় এনে। আমার দিল্লি রোডের বাসায় আমি ওনার প্রথম 2টি স্ট্রোক দেওয়ার পরে আমার বউ, তুমি পাগল হয়ে গেছো, কি করতেছো? কেন? প্রতিবেশীরা তো সব মারবে, তাহলে কি করা যাবে? এর মধ্যে আমার আরেক বন্ধু আছে, ও বললো যে ওয়েট যদি রিডিউস করতে চাস দুপুরবেলা রোদে উঠবি, ছাদে যতক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবি দেখবি যে। আমি ভাবলাম তো এই তো এক ঢিলে 2 পাখি, ছাদে গেলে তো আর আওয়াজ হলে তো কেউ ডিস্টার্ব বোধ করবে। তখন আমি ছাদে উঠে যেতাম, আধা ঘন্টা 40 মিনিট যতক্ষণ পারা যায়। এদিকে কালশিটা পড়ে গেছিল, মানে ওটার ওজন নিয়ে। হ্যাঁ, কিন্তু পরে সাকসেসফুলি আমরা শুটটা শেষ করতে পেরেছি। আর জীবনঢুলি সিনেমার মূল বিষয় যেটা, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা যেটা হয়েছিল চুকনগরে, চুকনগর বলে একটা জায়গা আছে চুকনগরে, কারণ চুকনগর ওই বেলটা ছিল খুলনা থেকে মানে ইন্ডিয়া যাওয়ার রাস্তায়, বরিশাল বাগেরহাট সব জায়গা থেকে মানুষ এসে, ওইটাই ছিল একটা চ্যানেল। চুকনগরে একদিনে মনে হয় ওরা 30,000-এর মতো মানুষকে মেরেছিল একটা মাঠে। আমাদের জীবনঢুলি সিনেমাটা দেখলে ওই মাঠেই আমরা শুট করেছি, এবং অনেক লোকের সঙ্গে ইন্টারভিউ করেছি, কথা বলেছি। তারা হয়তো তখন বাচ্চা ছিল, এখন বুড়ো হয়ে গেছে, কেঁদে ফেলেছে তারা যে এরকম দেখিনি আমরা। এই পাশে একটা নদী আছে, ছবিতে একটা জায়গায় দেখা যায় আমাকে গুলি করে পানিতে পড়ে যায়, আমি কিন্তু ভাগ্যবশত বেঁচে যাই। ওই নদীর মাছ তারা 1 বছর খেতে পারেনি, মাছ খেলেই মনে হতো যে এখানে থেকে মৃতদেহ, মাছগুলো তো মৃতদেহ খেয়েছে। এবং অনেক লোক নদী পার হয়ে পালাতে চেয়েছে, তখন গানবোট দিয়ে তাদের অ্যাটাক করা হয়েছে। তা তানভীর ভাইয়ের ওটা খুব ফোকাস ছিল যে চুকনগরের গণহত্যাটা একটা চলচ্চিত্রের মাধ্যমে যেহেতু সারা পৃথিবীর সামনে তুলে ধরা সম্ভব হয়। কারণ আমাদের এই চুকনগরের ব্যাপারটা কিন্তু দেখবেন যে হাইলাইটেড না। 30,000-এর উপর মানুষ একদিন সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত, এটা কিন্তু মানে খালি একদম ধুলোই মিশাই দিছে। আমি যদি আবার অন্য প্রসঙ্গে এবার চলে আসি, আপনার নিজের জীবনের গল্পে আমি শুনেছি যে শতাব্দী ওয়াদুদ চাইতেন তিনি পাইলট হবেন। তো এটাই কি প্রথমে লক্ষ্য ছিল? মানে মানুষের জীবন তো সময়ের সঙ্গে সঙ্গে তার লক্ষ্যগুলো পরিবর্তিত হয়, কখনো এক একটা হতে ইচ্ছে করে। তো আপনি কি সবসময় পাইলটই হতে চাইতেন নাকি আরো অনেক কিছু হতে চাইতেন? একটা বয়সে তো পাইলট হতে চাইতাম, হ্যাঁ পাইলট হবো, হ্যাঁ আকাশে উঠবো। আর আমাদের দেশে একবার কিন্তু কনকর্ড প্লেন এসেছিল, কনকর্ড এখন যেটা মানে কনকর্ড এসেছিল একবার, এবং কনকর্ড আসলে আমরা কনকর্ড আসার আগে শুনলাম যে কনকর্ডের আওয়াজে মানে জানলার গ্লাস এগুলো সব ভেঙে যাবে, কি হবে না হবে। কুর্মিটোলা তখন আমরা, এখন তো জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মানে শেখ শাহজালাল এয়ারপোর্ট বলি, তখন কুর্মিটোলা এয়ারপোর্টই বলতাম।
আমরা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ওটা যে গিয়েছে এসেছে ওই আওয়াজে বুঝেছি যে হ্যাঁ একটা ব্যাপার ঘটছে। তো ওরকম ছোটবেলা থেকে, আর তারপরে মানে আরো ইচ্ছা ঠিকঠাক হলো যে না পাইলটই হতে হবে। একটা পর্যায়ের পর বুঝলাম যে না অতটা মেধাবী আমি না, আর পাইলট হতে গেলে অনেক ধীর স্থির হতে হয়। না আপনি যথেষ্ট মেধাবী কিন্তু হয়তো অস্থির। আমি আমাকে দিয়ে ওটা হবে না, তো বাবা অন্য লাইনে চেষ্টা করো। আর এর মধ্যে যে আমাদের পাড়ায় বললাম যে আমার চাচার একটা মানে থিয়েটার দল পরিচালনা করতেন, ওই দলে টুকটাক অভিনয় করতাম। আপনি যোগ দেন কত সালে? 97। মানে সেটা অনেক অনেক একদম শুরুর দিককার কথা। একটা ব্যাপার জানতে চাই, ফুটবল কিংবা ক্রিকেট এর প্রতি কি কোনো একটা মানে আকর্ষণ বা টান ছিল কিনা? এটা তো একদম আমার বাবার কারণে হয়েছে। বাবার কারণে আমি কখনো বাড়িতে বাবার মার খাইনি আমি কোনো দুষ্টুমি করার জন্য বা না পড়ার জন্য, এটা করার জন্য। আমি কিন্তু স্টুডেন্ট খুব যে ভালো তা ছিলাম না, কিন্তু আমি এভারেজের চেয়ে ভালো ছিলাম। হ্যাঁ ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি স্পোর্টস অনুষ্ঠান না দেখার জন্য মার খেয়েছি, আপনি জানেন? ওয়াও, এরকম সব ঘরে ঘরে থাকাটা খুব জরুরি। মানে আমি দেখবি না কেন, এখন এটা দেখতে হবে। তখন জিলেট ওয়ার্ল্ড স্পোর্টস স্পেশাল বলে একটা অনুষ্ঠান দেখাতো, বলতে গেলে আটকে যাচ্ছে, মানে একসাথে বলা কিন্তু খুব ডিফিকাল্ট। ওখানে রোড টু ওয়েম্বলি বলে একটা সেগমেন্ট থাকতো, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, এভারটন, সাউথহ্যাম্পটন এই ক্লাবগুলোর নাম কিন্তু আমি ওইখান থেকে জেনেছি। আর ক্রিকেটের প্রতি ফ্যাসিনেশন হচ্ছে, আব্বার এক বন্ধু থাকতেন সারজায়, উনি 2 মাস 3 মাস 6 মাসে পরপর একবার আসতেন। তখন সারজা কাপ হতো কিন্তু ইন্ডিয়া পাকিস্তান, উনি ভিডিও ক্যাসেট নিয়ে আসতেন। আজিমপুরে তার যে বাসা ছিল, ওই বাসায় যে আমরা 3 ঘন্টা করে খেলা দেখতাম, মানে সারাদিনের খেলা। আনন্দটা অন্যরকম, সবকিছু সহজলভ্য হয়ে যাবার পর আমার মনে হয় সেই আনন্দটা নেই। এখন এই যে এত খেলা, কে কত রান করছে, কে কত রেকর্ড করছে, কেউ কিন্তু বদার করে না। আগে একটা ব্যাপার ছিল। আর বাবাকে দেখেছি যে আমাদের দেশের ক্রিকেট তো তখন অতটা এগোয়নি, মানে ইনফ্যাক্ট 92 আর 96-তে যদি পাকিস্তান শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন না হতো, ক্রিকেট এত এগোতো না আমাদের এদিকে। সো ওইখানে দেখেছি বাবাকে ইন্ডিয়া পাকিস্তান টেস্ট খেলা শুনতো, মানে রেডিওতে টেস্ট খেলা, হ্যাঁ রেডিওতে টেস্ট খেলা শুনতো। ওইখান থেকে মানে মহিন্দর অমরনাথ, সুনীল গাভাস্কার, বিশন সিং বেদি এই নামগুলো জেনেছি, হানিফ মোহাম্মদ এই নামগুলো, আসিফ মাহমুদ, আব্দুল কাদের এই নামগুলো জেনেছি আর কি ওই রেডিওর। রেডিওর প্রসঙ্গ যেহেতু এলো, আমার অন্য একটা প্রসঙ্গ মাথায় এলো। রেডিওতে আপনি অনেক কাজ করেছেন, এবং একই সাথে যদি আমি বলি যে রেডিওর বাইরে গিয়ে আমার মনে আছে কোন একটা ইন্টারভিউ দেখেছিলাম যে আপনি বই পাঠ করছেন, এবং সেটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে ইবুক আকারে যাচ্ছে, যেটা পাঠক তারা না পড়ে হয়তো তারা শ্রোতা হিসেবে শুনবে। একটু যদি এই প্রসঙ্গে যাই আলাদা করে। এই প্রসঙ্গে গেলে এরকম ইবুক আমি 2-3টে জায়গায় পড়েছি, 2-3টা প্ল্যাটফর্মে। তখন হয় কি যে দায়িত্বটা অনেক বেশি চলে আসে, এবং খুব টেনশনের কিন্তু এটা। হ্যাঁ মানে একটা বই পড়তে অনেক সময় লাগে, কিন্তু আমি একটা নর্মাল ওবিসি টিভিসির জন্য একটা চিঠি পড়ে দিলাম, খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। কিন্তু যখন ইবুক পড়তে হয় তখন দর্শককে কানেক্ট করতে হবে, মিউজিক যাবে এটার পেছনে, ওই অপশনটা দিয়ে যেতে হবে, এবং ভুল করা যাবে না। কয়দিন সময় লাগে টোটাল? আমি যেটা সবচেয়ে কম সময়ে পড়েছি সেটা আমার 2 দিন লেগেছে। আর 2 দিন সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু অনেক ধৈর্য নিয়ে পড়তে হয়, টায়ার্ড হয়ে যেতে হয়। কিছু কিছু জায়গায় দেখা যায় যে নিজের অজান্তেই আর দূর শেষ করতে হবে, এখনো 20 পাতা, তাড়াতাড়ি পড়া শুরু করছে, কিন্তু তখন আবার কাটো হয়ে হচ্ছে না, আগে আবার একটু শোনো, একটু ব্রেক দাও, আবার ওই জায়গা থেকে যেখানে আটকে গিয়েছিলাম ওইখান থেকে আবার শুরু করা। এটার একটা মজা আছে। বা এখন ভিজুয়ালিও বা অনেক ধরনের চিঠি পড়ানো হয়, যেমন বঙ্গবন্ধুর চিঠি পড়েছি, অনেকের অনেক ধরনের জিনিস। ওই ভয়েস মিডিয়াটাও না খুব মানে ইন্টারেস্টিং। আপনি রেডিওতে এনলিস্টেড হন কত সালে? এটা তো ভুলে গেছি, এটা মানে 4-5 সালে, 2004-5 সালে। আর বাংলাদেশ টেলিভিশনে যে লাস্টবার যেটা হয়েছে এবার হয়েছে, আগে থেকে হওয়া হয়নি কিন্তু অভিনয় করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে অনেকের ক্ষেত্রে ঘটেছে। বাংলাদেশ এইবার তো দেখলাম যে ম্যাক্সিমাম আমি যাওয়ার পর আমি অবাক, এত লোক তোমরা এনলিস্টেড না কেন? আমি ভাবছি আমি এনলিস্টেড না। আর বাংলাদেশ টেলিভিশনের ক্ষেত্রে একটু অভিমানের একটা ব্যাপার ছিল। তখন আমরা থিয়েটার সেন্টারে কাজ করি, 92 অথবা 93 সাল, দল থেকে সবাই আসলাম মোটামুটি, যে গেলেই হবে তত না ব্যাপারটা। আর তখন যারা মানে ইন্টারভিউ নিতেন, অডিশন নিতেন, হাই ভোল্টেজ এক একজন লোকজন, আতিকুল হক চৌধুরী, সিকান্দার, আবু জাফর, সব বড় বড় প্রডিউসাররা ওখানে বসা, তাদের সামনে যে আমাকে পরীক্ষাতে আমি না সবকিছু ঠিকঠাক পেরেছিলাম। আমাকে ম্যাক্সিমাম প্রশ্ন, তখন তো আমি বয়স আমার অল্প, থিয়েটার নিয়ে করেছিল, তা আমি কোনো প্রশ্ন আটকাইনি। আমার খুব পরীক্ষা খুব ভালো হলো, আমি চলে আসলাম। আমারই হয়নি, কিন্তু আমার সাথে আমাদের দল থেকে 2-3 জনের হয়েছিল, তখন আমার হয়নি। আমার না একটা কি, আমি সব আটকাইনি তো কোনোখানে, মানে তাহলে আমার হবে না কেন?
পরে তখন বুঝেছিলাম যে এক ধরনের হয় না যে হ্যাঁ স্বজনপ্রীতি, বা আমি ঈদের দোষ দিচ্ছি না, আমি জুরি বোর্ডের দোষ দিচ্ছি না, অনেক ধরনের পলিটিক্যাল ব্যাপার স্যাপারও থাকে, সেগুলো আমাদের সবসময় বলার মতো সুযোগও থাকে না, তা না এক ধরনের অভিমান ছিল, দূর আমি হবই না। পরে মনে হলো যে কেন অভিমান করে, তো আমার নিজের লস, আমি কেন হব না, রাষ্ট্র যদি আমাকে একটা সুযোগ দেয় আমি কেন সুযোগটা নিব না, বা আমি যদি যোগ্য হয়ে থাকি তাহলে আমি যোগ্যতা দেই। আবার এতদিন পরে আবার আমি দিয়েছি। আমি যখন প্রাচ্যনাটে নিজে কোর্স করা শুরু করি, মানে স্কুলিং শুরু করি, আমি প্রথমে ভাবতাম যে আপনি বোধহয় খুব রাগী এবং মানে খুব একটু বদমেজাজি টাইপের হবেন। পরে আমি দেখলাম যে না, আপনি তো মানে পুরো এটা রিভার্স, একদমই উল্টো, একদমই আলাদা। আমি প্রাচ্যনাটের গল্পে যাব। আপনার করা প্রথম নাটক মঞ্চে আমার করা প্রথম নাটক হচ্ছে গিয়ে, এর আগে পথনাটক তো করেছি, ওটা তো আমাদের সবারই পথনাটকটাই আগে করা হয়, পরে আমরা মঞ্চে আমাদের আমার প্রথম নাটক টোকাই। আচ্ছা, টোকাই তখন একদম ছোট। এবং উল্লেখযোগ্য কয়েকটি কাজের কথা যদি মঞ্চের কথা বলি প্রাচ্যনাটের সঙ্গে, তাহলে কোন কোন নামগুলো চলে আসবে? প্রাচ্যনাটের সাথে সার্কাস, হ্যাঁ, ম্যান ফর অল সিজনস, কন্যা, রাজা, বন মানুষ আমি অভিনয় করি, হ্যাঁ, অচলায়তন। তারপরে আগে থিয়েটার সেন্টারের সাথে যদি বলি ইদারা, কাহার, তারপরে এখন আগন্তুক রিপোর্টারের সাথে দুটো নাটক করছে, একগুচ্ছ গল্প আর হচ্ছে ধলেশ্বরী অপেরা। আপনি প্রথম ডিরেকশন দিয়েছেন কোন নাটক মঞ্চে? দেননি? দেবার তো ইচ্ছে নিশ্চয়ই আছে। আমি ভয় পাই ভাই, আবার ডিরেকশন আমার কাজ না। আমি অনেক অস্থির চিত্ত মানুষ, আর আমার কাছে মনে হয় যে আমি সবসময় যেদিকে মানুষ বেশি ওই দিকে থাকতে আমি পছন্দ করি। কারণ ডিরেকশন দিতে গেলে ডিরেক্টর একদিকে, বাকি সবাই আরেক দিকে, এই কাজটা আমি পারবো না। একটা ব্যাপার, মানে অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী দুজনের সংসার। স্নাতা আপুর সাথে আপনার প্রথম সাক্ষাৎ কবে, এবং তারপরে প্রেম, প্রণয়, বিয়ে, যদি একটু জানতে চাই। স্নাতার সাথে প্রথম দেখা হয়েছে আমার 3.5 তলা বলে একটা নাটক করেছিলাম, ওইখানে ওইটার সেটে ও অভিনয় করেছিল, ওইখানে। তারপরে তো ওইখান থেকে আড্ডা, গল্প, তারপরে গৃহগল্প নামে আরেকটা নাটক করি, সেই নাটকেও স্নাতা অভিনয় করেছিল। ওখানে দেখা, তারপর এক ধরনের ভালো লাগা, তারপর যেটা হয় আর কি, বোঝা যাচ্ছে যে একটু এলোমেলো হয়ে গেছে, আর আমার মধ্যে আমিও একটু এলোমেলো। কিন্তু আমাদের দুজনের একটাই বিষয় ছিল যে দেখো বাবা, সবই হতে পারে, কিন্তু আমরা বিয়ে করতে পারি। তুমি ফ্যামিলির ছোট মেয়ে, খুবই আদরের, আর আমি ফ্যামিলির বড় ছেলে, খুবই আদরের। হ্যাঁ, আমরা দুইজনই একটা ব্যাপারে ডিটারমেন্ট ছিলাম যে বাবা মায়ের পারমিশন ছাড়া আমরা কিছু করছি না। সো আর এমন কিছু ইম্যাচিউর ডিসিশন নেওয়া উচিত হবে না, যেটা তোমারও কাজে প্রভাব ফেলবে, আমারও কাজে প্রভাব ফেলবে। ও ছোটবেলা থেকে নাচ করে, আমিও মানে ছোটবেলা থেকে অভিনয় করি, মানে মঞ্চে। আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনাদের যে একমাত্র সন্তান, সে কিন্তু দেখতে একদম স্নাতা আপুর মতো, কিন্তু মানে তার দুষ্টুমি বা স্বভাব বা আচরণ, সেগুলো কি বাবার মতো নাকি মায়ের মতো? দুইজনের মতোই। আচ্ছা, দুইজনের মতো। কি কি দিক পেয়েছে আপনার? রাগটা একদম পুরোপুরি আমার, যা রাগ পুরোটা আমার রাগ, আর খুব উইটি। ওইটা আবার এখন দেখি যে বড় হচ্ছে, তো এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সে ফান করে। আচ্ছা, আমারই তো ছেলে এরকম ই হবে। আর কিছু ব্যাপার আছে যে গভীরভাবে চিন্তা করে, যেমন আমি অস্থির চিত্ত, তো আচ্ছা এটা কি হবে, মৌই তো, অসুবিধা নেই, একটা কথা বললাম আর কি, পরে এটার কি হতে পারে ওইটা কিন্তু আমি চিন্তা করি না। স্নাতা কিন্তু আচ্ছা 3 বার চিন্তা করে তারপর কথাটা বলবে, বা অন্যভাবে উপস্থাপনই করবে অন্যভাবে, এটা আবার ওর মধ্যে আছে, মানে বুদ্ধিমত্তার ব্যাপারটা। আর খুব পড়ুয়া, এটা একদম মার মতো হয়েছে, পড়ুয়া। যেটা আমি বললাম যে আপনি বলছিলেন একটু আগে আপনার রাগ বেশি, সো ঝগড়া কে বেশি করে, স্নাতা আপু নাকি আপনি? ও তো সুযোগই পায় না, কত সুযোগই হয় না। আর আমার হয় কি যে আমাদের ঝগড়া খুব কম হয়, মানে যখন যেটা নিয়ে হয় ও চুপ থাকে, না হয় আমি চুপ থাকি। একজন বেশিক্ষণ কতক্ষণ কাউন্টার দিলি তো চিৎকার চেঁচামেচিটা হয়। হ্যাঁ, সো একজন। ওটিটির গল্পে যাব, মানে কারাগার, কাইজার, সিন্ডিকেট সহ আরো কাজ করা হয়েছে। ওটিটি নিয়ে আপনার মন্তব্য কি, এবং আপকামিং কোন ওটিটির কাজ আছে কিনা? দুটো কাজের কথা হয়ে আছে, কিন্তু সেটা আমরা মনে হয় না নভেম্বর আগে শুরু করতে পারবো, কারণ দেশের সাম্প্রতিক যে অবস্থার, ওরা বলছিল যে অক্টোবরের শেষে, মানে অক্টোবরে শুরু করতে চায়, কিন্তু এখন 1 মাস যেহেতু পিছিয়ে গেল। ওটিটি নিয়ে আমার ভাবনা হচ্ছে, ওটিটি তো আমার নিজের মানে পরীক্ষা দেওয়ার আরেকটা জায়গা। মানে আমি অভিনেতা হিসেবে বলি, নির্দেশক হিসেবে বলি, কস্টিউম ডিজাইনার, মিউজিক, মানে আরেকটা জায়গা ওপেন হয়ে যাওয়া পুরো বিশ্বের সামনে। আমি একটা সিনেমা করে যতটুকু দর্শকের কাছে পৌঁছতে না পারছি, এখন একটা ওটিটির কাজ করে কিন্তু তার চেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছতে পারছি। আমার খালি একটাই জায়গা যে
আমরা এখন কিছু হলেই বলি যে ভাই ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম। না, ব্যাপারটা এরকম না হয় আমি যদি চিন্তা করি যে আমি ভাইকিংস দেখছি, একটা বাইরের সিরিজ বা এই সিরিজটা দেখছি, বাইরের সিরিজ দেখে আমি কিন্তু অনুধাবন করছি সাবটাইটেল দিয়ে। আমারও সেটা অনুরোধ যে মানে নির্দেশক বা প্রযোজক যারা আছেন বা আমাদের অভিনেতারও বিশ্বায়নের যে ব্যাপারটা আছে, বিশ্বমানের চিন্তাটা এখন করতে হবে। আমরা এখন আর শুধু আমি আমার বাঙালি দর্শকদের জন্য, বাংলাদেশের দর্শকদের জন্য, ওদের জন্য তো ইউটিউব কন্টেন্ট আছে, অনেক তৃতীয় শ্রেণীর কাজ হচ্ছে ইউটিউবে, না ওইগুলোর চিন্তা বাদ করতে হবে। আমার যেহেতু বাজেট বেশি, এক্সপেরিমেন্টের সুযোগ বেশি, আমাদের ডিরেক্টর খুব ভালো করছেন, তাদের শুধু সাপোর্টটা দিতে হবে। একটা ব্যাপার যদি বলি ভাই দাদা, আমরা একটা সময় শুধু বাংলাদেশ টেলিভিশন দেখতাম, সেই সময় এখানে যত কাজ হতো সেই কাজের দিকে আমাদের মনোনিবেশ মানে করতে হতো, এবং করতে হতো বললে ভুল হবে, অপশন ছিল না। একই সাথে কাজগুলো এত ভালো মানের, আপনি যদি সেই তখনকার আজ রবিবার, নক্ষত্রের রাত, বা হ্যাঁ, বা আমরা অন্য কাজগুলোর কথা আমরা বলি, অনেক অনেক নাটক, তখনকার সময় আমরা ফিরে যাই। আজকে একটা ক্লিপস দেখছিলাম, ক্লিপসটা দেখে আমি ভাবলাম যে ওয়াও কি চমৎকার, মানে সবাই সেখানে একসাথে, চমৎকার একটা পারিবারিক আবহ, সেই জিনিসগুলো আমরা এখন মিস করি। বাট এত টেলিভিশন চ্যানেল হয়ে গেছে যে মান কিন্তু আর থাকছে না। সেই জায়গায় ওটিটি প্ল্যাটফর্মেরও কিন্তু আমার মনে হচ্ছে যে ওই দিকেই যাচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম এখন বাংলাদেশে। মানে শুরুতে যেটা ছিল হইচই, চরকি এলো, তারপরে দীপ্ত প্লে, আইস্ক্রিন, বঙ্গ, এখন কিন্তু অনেকগুলো মানে ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে। বাট এটা প্রসঙ্গে কি কোনো মন্তব্য করবেন অ্যাজ অ্যান অ্যাক্টর? হ্যাঁ, মন্তব্য তো না করার কিছু নেই। আমার কাছে মনে হয় আমি যখন একটা জায়গায় টাকা লগ্নি করব, সেখান থেকে আমি টাকা ফিডব্যাক চাইবো। কিন্তু যখন আমি এই দেশে কাজটা করছি, দেশের প্রতি, সমাজের প্রতি বা ইন্ডাস্ট্রির প্রতি আমার এক ধরনের দায় থাকে, তো ওই জায়গা থেকে আমি বললাম যে একটু যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি যে হ্যাঁ, আমার এখান থেকে টাকাটাতে হয়তো 20 টাকা আমি প্রফিট পাবো না, 5 টাকা প্রফিট পাবো, কিন্তু আমি যদি 5 বছরে এখানে কাজটা করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমার 200 টাকার উপর প্রফিট করতে পারছি আমি একটা সময়। আর এটা তো ইথারে থেকে যাচ্ছে, আমি ক্লিক করলে। সো আমার কাজটা যখন বিশ্বমানের হবে, আমার নরওয়েজিয়ান একজন বন্ধু যখন দেখবে, আমার ফ্রেঞ্চ একজন বন্ধু যখন ওইখানে বসে দেখবে আমার কাজটা, ওয়াও, মানে ওরা তো এখন আধুনিক বিশ্ব বললে তো ওদেরটা বোঝা যায়। তা আমাদের এখান থেকে যে কাজগুলো এখন হচ্ছে, অনেক কাজই কিন্তু বিশ্বমানের। সো আরো কাজ কেন বিশ্বমানের হবে না? সাবটাইটেল সহ কেন করবে না? যেমন আমরা কিছু হলেই ভারতের করি, অনুসরণ করি বা সমালোচনা করি। ভারতের অনেকগুলো চ্যানেলে আছে দেখবেন 7টা 8টা ভাষায় সাবটাইটেল দিয়ে ওরা দেখায় বা ডাবিং করে দেখায়, আমরা কেন সেই অপশনটা করতে পারছি না? সো বিজনেস যখন আমি করব, বিজনেসটা বিজনেসের মতোই করা উচিত, আমার কাছে এটা মনে হয়। এবার যেটা হলো তুফান, যদি তুফান প্রসঙ্গে যাই, তুফান নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই আমি। তুফান নিয়ে মন্তব্য, তুফান তো মানুষ হলে গিয়েছে, দেখেছে, খুব এন্টারটেইনিং, ঈদের সিনেমা হিসাবে ঠিকঠাক। আর আমি ওইভাবে মন্তব্য করতে পারবো না, কারণ আমি ছবিটা এখনো দেখা হয়নি, আমি এখনো দেখিনি। সো ছবির মূল মুদ্রা বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, মানুষের জন্য সিনেমা, মানুষ সিনেমা হলে গিয়েছে, এন্টারটেইনড হয়েছে, গান হিট হয়েছে, হ্যাঁ আনন্দ নিয়েছে, ব্যাস। আর কি, আমি ওখান থেকে তো আমি পথের পাঁচালী বানাই নাই নিশ্চয়ই। ঈদের সিনেমা, ঈদ ইভেন্ট, একটা ইভেন্ট আসে না, যেমন একটা শার্ট আসে, পাঞ্জাবি আসে, শাহরুখ খান শার্ট, এরকম একটা ইভেন্ট এসেছে, ঈদের ইভেন্ট। এর আগেও দেখেছি ওইরকম বিভিন্ন অকেশনে, ইভেন্টে, ও তো সাকসেসফুল, অসুবিধা কি? আর মানুষকে হলে নিতে পারাটাই একটা বড় ব্যাপার। অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেটা তারা মোকাবেলা করেছে। একটু যদি যাই, এখন পর্যন্ত যতগুলো চরিত্র অভিনয় করেছেন, কখন এমন হয়েছে যে একটা চরিত্রে আপনি অভিনয় করলেন, কিন্তু শুরু করার পর মনে হলো যে ইস, বোধহয় কাজটা করা আমার ঠিক হয়নি, বা এই চরিত্রটা আমার না, এমন কখনো? অনেকবার হয়েছে। তখন কি আপনি ওটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, নাকি কাজটা শুরু হয়ে গেলে না তখন সরিয়ে নেওয়া সম্ভব না, বিশেষ করে ভিজুয়াল মিডিয়ায়, কারণ আমি তো অর্থের বিনিময়ে কাজ করছি। তখন দেখলে পার্টি বিপদে পড়বে বা আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, তখন কোনো রকম ভাবে কাজটা শেষ করো। এরকম অনেকবারই হয়েছে যে সুন্দর গল্প, সুন্দরী সেটে যেয়ে দেখলাম যে টিমটা খুব ইম্যাচিউর টিম, ওরা পারছে না ঘটনাটা মানে ঘটাতে, বা অনেক জায়গায় মনে হচ্ছে আমি ক্যারেক্টারটা আমি মানে ভেঙে চুরে ফেলতে পারবো, কিন্তু যে দেখলাম আমি ফেল করছি, হচ্ছে না, আশেপাশের সবাই ঠিকঠাক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার হচ্ছে না, তখন দেখলো কোয়ার্টিস্টটা আমাকে বুস্ট আপ করার চেষ্টা করে, ভাই ভালো হচ্ছে। তো এরকম হয়, আমার কাছে মনে হয় এটা কম বেশি সব অভিনেতারই। আমি বোধহয় কোনো একটা ইন্টারভিউতে শুনেছিলাম, আপনি বলেছিলেন যে আপনি নিজেই আপনার প্রতিদ্বন্দ্বী, নিজের সঙ্গে আপনি প্রতিযোগিতা করেন, এই জায়গাটা একটু ব্যাখ্যা করুন। আমি তো নিয়মিত কাজ করি, হোক সেটা সিনেমা, টেলিভিশন বা মঞ্চ, বেতার, যেখানেই হোক।
কিছু জায়গায় আমরা না একদম ফরমেটিভ কাজ করি, আমি যে বুঝি যে জায়গায় গেলাম, আচ্ছা এখানে এটা একটা সিরিয়াল 100 পর্ব হবে, এইখানে আমার একদম ভেঙে চুরে অভিনয় করার দরকার নেই, একটা ফরম্যাটের মধ্যে কাজ করো, কারণ ওটা একটা ফরম্যাট। সিনেমাতেও কিছু আছে যে কমার্শিয়াল, একদম ফর্মুলা সিনেমা, ওইখানে ওইভাবে করো। আবার কিছু চরিত্র আছে যে হ্যাঁ এইখানে আমাকে সময় নিতে হবে, যে ভাই আমাকে সময় দেন, আপনারা কবে শুট করবেন, ভাই 17 তারিখ, 25-এর পরে যান, কারণ আমার অন্য কাজগুলো গুছিয়ে আমি এটার জন্য সময় দিচ্ছি, যেটা আমাদের এখন ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে দেওয়া সম্ভব। ওরা কিন্তু সময় নিয়ে কাজটা করছে। ওইখানে আমার মনে হয় যে হ্যাঁ চরিত্র পেলাম, আমি এটার কাছাকাছি একটা চরিত্র করেছি, ওটাকে আমি আলাদা করব কিভাবে। তো কম্পিটিশনটা তো আমার সাথেই, আমার ওই জায়গায় আমার ভয়েসটা একরকম খেলা করেছে, স্ক্যানিং করেছি, মডুলেশন করেছি একরকম, এখানে আমি করবো আরেক রকম। ওইখানে এই ছিল আমার 25, এখানে আমি 60। সো আমার তো এই জায়গাগুলো, ওটার জন্যই বলেছি যে আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আর স্ক্রিনে তো এই 4 হাত পা আলা, 2 চোখ, 1 নাক, 2 কান আলা শতাব্দীকেই দেখা যাবে, হয়তো সেটা মেকআপ দিয়ে কিছুটা এলোমেলো করতে হবে, কিন্তু এই তো বাহ্যিক রূপ। আমি একদম শেষের দিকে আছি, আপনার পছন্দের 3 জন অভিনয়, নারী এবং পুরুষ অভিনয় শিল্পীর কথা যদি জানতে চাই, বাংলাদেশ কিংবা দেশের বাইরে হতে পারে। ক্রিশ্চিয়ান বেল, টম হ্যাঙ্কস, আর হুমায়ুন ফরিদি। ওকে। আর মহিলাদের মধ্যে বলবো জুলিয়া রবার্টস, অ্যাঞ্জেলিনা জোলি, সুচিত্রা সেন। বাহ। বর্তমান সময়ের কথা বললে জয়া অপি তারিন, মেইজাবিনের অভিনয় আমার খুব ভালো লাগে, চঞ্চল, মোশাররফ, অপূর্ব। ওকে। পাভেল ভাইয়ের ডিরেকশন নিয়ে আপনার মন্তব্য? পাভেল ভাইয়ের ডিরেকশন নিয়ে মন্তব্য করার জন্য আমি যদিও খুব ছোট মানুষ, আমরা শেষ করে চলে যাব তার কুইজ গার্ডেনের বাসায়। না, আমি যদিও তার অনেকগুলো কাজ করা হয়েছে পাভেল ভাইয়ের ডিরেকশনে। পাভেল ভাই ওই মানের ডিরেক্টর যিনি বোঝে যে কাকে কতটা লোড দেয়া যাবে, কে কতটা লোড নিতে পারবে, এবং তাকে ওইভাবেই উনি হ্যান্ডেল করে। যে জিনিসটা আমাকে উনি ধমক দিয়ে বলছে, সেই জিনিসটা আমার পাশে যিনি আছে, তাই চরিত্র অনুযায়ী সে আমার চাইতে বড়, তাকে কিন্তু ধমকটা দিবে না, কারণ ধমকটা দিলে সে নিতে পারবে না। সো উনি আর্টিস্ট বুঝে, চরিত্র বুঝে, এবং ঘটনার সাথে তো পুরো ব্যাপারটা তো সে মিক্সিং করে। উনি ওনার যে কমিউনিকেশন পার্সন টু পার্সন দুর্দান্ত। পাভেল ভাই মঞ্চে যদি বলেন ডিরেক্টরদের মধ্যে পাভেল ভাই জিনিয়াস, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর তো আমি তার কথা আর বলবো না, কিন্তু ডিরেকশন পাভেল ভাইয়ের, যে কোত্থেকে কি কমিউনিকেট করাবেন উনি, কোন শব্দটা কোথায় গিয়ে নাটকে 3 নম্বর দৃশ্যে একটা শব্দের উপর উনি জোর দিতে বলেছেন, কি পরে গিয়ে দেখা গেলো যে 19 নম্বর দৃশ্যে হ্যাঁ ওই শব্দটাই এই চরিত্রটাকে পুরো টার্ন ওভার করে দিছে, যেটা আমি বুঝলাম 5টা শো এর পরে, 5টা শো করে ফেলার পরে। পাভেল ভাই হচ্ছেন ওই মানের ডিরেক্টর, অনেক দূরদর্শী, বোঝে যে আচ্ছা একে নাও। পাভেল ভাই নতুন আসছে, পারবে, নে একটু টেস্ট করা, 2জন 3জন 5জন দিয়ে ও রিহার্সাল করতাম, কিন্তু ও তো ছোট, তো বুঝতেছে না, যারটা বুঝতেছে ওকে নিয়েই কাজ করবো। পাভেল ভাই 2 দিন দূর থেকে চা খেতে দেখলো, আচ্ছা তুমি ওকে নিয়ে কাজ করো, ডাইনা তুমি ওকে নিয়ে কাজ করো, সিনিয়রদের কারো যাওয়ার দরকার নেই, ওর সাথে ওর কমিউনিকেশন ভালো। এইবার পরে পাভেল ভাই ফ্লোরে ঢুকলেন। বাহ, এটা আসলে অন্যরকম। এবং তার আমার মনে আছে, তার ক্লাসে একটা জিনিস খুব মাথায় আছে, যে একটা মানুষ কিভাবে হাঁটা দেখলে আপনি বুঝে যাবেন যে সেই মানুষটা আসলে কেমন, বোঝা যায়। যাই হোক, আমি শেষ করতে চাই, তার আগে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশটা যেন সুন্দর হয়, সুস্থ হয়, আমরা সবাই হাসি আনন্দে বাঁচতে চাই একসঙ্গে। আবার অনেক ধন্যবাদ। শেষ করছি আমি। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। মোহাম্মদ অ্যান্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে দেখা হচ্ছে আবারও, অবশ্যই আপনাদের পছন্দের এবং ভালোবাসার কোনো তারকাকে সঙ্গে নিয়ে এই আয়োজনে।